এমন এক খতরনাক জেল যেখানে স্বপ্ন দেখাও অপরাধ। এই জেলে বন্দীদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন। সেখানে আয়োজন করা হতো এক মৃত্যুর গেম, যা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার একমাত্র পরিণতি ছিল মৃত্যু। একদিন সেই জেলে একজন ব্রিটিশ সৈন্য আটকা পড়ে। ভাবতে পারছেন সেখানে কি ঘটেছিল তার সাথে? প্রতিটি নিঃশ্বাসের জন্য তাকে লড়াই করতে হতো। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেখানে বন্দী থাকা সমস্ত সৈন্যরা জেল থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। শুরু হয়ে যায় এক জীবন মরণের খেলা। কে জিতেছিল এই খেলায়? কি হয়েছিল তাদের শেষ পরিণতি? জানতে লাইক দিয়ে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। শুরু করছি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আজকের মুভি প্রিজনার অফ ওয়ার। গল্পের শুরুটা হয় 1950 সালে। আমরা জেমস রাইড নামের এক ব্যক্তিকে দেখতে পাই যে মার্শাল আর্টসের একটি ক্লাসে প্রবেশ করে। ভেতরে তখন জোরদার প্র্যাকটিস চলছিল। সে ক্লাসের মাস্টারকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই মানুষটি কোথায়? মাস্টার উত্তর দেন, উনি আমার বাবা। জেমস তখন নিজের পরিচয় দিতেই মাস্টারের চোখে ভয় আর উত্তেজনা দেখা যায়। তিনি বলেন, আমার বাবা তোমার কথা বলেছিলেন, কিন্তু তুমি নিয়ম ভেঙে আমার ক্লাসে ঢুকেছ। এই বলে তিনি তার ছাত্রদের নির্দেশ দেন জেমসকে বের করে দেওয়ার জন্য। মাস্টারের নির্দেশে ছাত্ররা জেমসের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা জানত না কার সাথে লড়তে এসেছে। মুহূর্তের মধ্যে সে সবাইকে একে একে পেটাতে শুরু করে। জেমসের এমন ভয়ঙ্কর রূপ দেখে মাস্টার অবাক হয়ে যান। অবস্থা বেগতিক দেখে তিনি তার ছাত্রদের থামিয়ে দিয়ে জেমসকে জিজ্ঞেস করেন, তুমি কি চাও? গল্প তখন আমাদের নিয়ে যায় 8 বছর পেছনে। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। চারদিকে তখন আগুন আর পোড়া লাশের গন্ধ। জেমস ব্রিটিশ বিমান বাহিনীর একজন খ্যাপাটে উইং কমান্ডার। জাপানের আকাশ সীমানায় ঢুকে বোমা মেরে একের পর এক শত্রুকে খতম করে সে ফিরছিল, কিন্তু আচমকা জাপানি সৈন্যরা তার প্লেনে মিসাইল অ্যাটাক করে বসে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে প্লেনটি ক্র্যাশ করতে শুরু করে। জেমস তখন দ্রুত প্যারাশুট চালু করে প্লেন থেকে জাপানের একটি জঙ্গলে লাফ দেয়, কিন্তু ইতোমধ্যে জাপানি সৈন্যরা তাকে ট্র্যাক করে সেখানে এসে পড়ে। জেমস তখন একাই কিল ঘুষি মেরে জাপানিদের নাক মুখ ভাঙতে শুরু করে। পরপর কয়েকজনকে খেয়ে দিলে তখনই তাদের ব্যাকআপ টিম চলে আসে। ফলে জেমস জাপানিদের হাতে বন্দী হয়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় এক প্রিজন ক্যাম্পে। জেমস খেয়াল করে এখানে তার মতো অসংখ্য সৈন্যকে বন্দী করে রাখা হয়েছে। ক্যাম্পের কমান্ডার ইতো জেমসকে দেখা মাত্রই তাকে গলা কেটে মেরে ফেলার নির্দেশ দেন। জেমসকে তখন ক্যাম্প থেকে একটু দূরে নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন হিরানো তলোয়ার বের করে জেমসকে হত্যা করার জন্য, কিন্তু জেমস উল্টো জাপানিদেরই পেটাতে শুরু করে। মুহূর্তে কয়েকজন সৈন্যকে খতম করে জেমস সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যেতেই তার চোখে একটি পুরনো প্লেন পড়ে, কিন্তু প্লেনটি নষ্ট ছিল। তাই জেমস আবারও সামনের দিকে এগোতে থাকে। তবে হঠাৎ সে জাপানিদের পাতা ফাঁদে আটকে পড়ে। ফলস্বরূপ আবারও তাকে সেই নরকের মতো ক্যাম্পে নিয়ে আসা হয়। কমান্ডেন্ট ইতো যখন জানতে পারেন যে জেমস একাই তার অসংখ্য সৈন্যকে খেয়ে দিয়েছে, তিনি ভীষণ রেগে যান। রেগে জেমসের আর্মি ব্যাজ ছিনিয়ে নিয়ে হুঙ্কার দিয়ে বলেন, আজ রাতটা তোমার জয়ের আনন্দ করো, কাল হতে চলেছে তোমার জীবনের শেষ দিন। পরদিন সকালে দেখা যায় সেই ক্যাম্পে এক মৃত্যুর গেমের আয়োজন করা হয়েছে। সেই গেমে জেমসের বিপক্ষে লড়বে এই ক্যাম্পের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা, যাকে সবাই মৃত্যুর দূত হিসেবে চেনে। তার এক ঘুষিতেই নাকি মানুষ মারা যায়। ইতো ঘোষণা করে এই লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না দুজনের একজন মারা যায়। সেই ফাইটার জেমসকে হালকাভাবে নিয়ে তার উপর আক্রমণ করে বসে, কিন্তু আমরা তো জানি জেমস কোনো সাধারণ যোদ্ধা নয়। দেখা যায় জেমস একটি পাঞ্চ মেরেই সেই ফাইটারকে মাটিতে শুইয়ে দেয়। একটু পর সে আবারও উঠে দাঁড়ালে জেমস তার কৌশল ব্যবহার করে সজোরে একটি ঘুষি মেরে সেই ফাইটারের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। জেমসের এমন খ্যাপাটে লড়াই দেখে কমান্ডার ইতো লজ্জায় মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। রাতে সেখানকার সমস্ত বন্দী সৈনিকেরা বসে আলোচনা করছিল। সবাই জেমসকে সম্মান দেখাতে শুরু করে, কারণ তার আগে জাপানিদের মারার মতো সাহস কেউ দেখায়নি। জেমস তখন বলে, যে করেই হোক দ্রুত আমাদের এই ক্যাম্প থেকে পালাতে হবে, আর যদি তা না পারি জাপানিরা আমাদের সবাইকে খতম করে দেবে। পরদিন ইতো আবারও এক মৃত্যুর গেমের আয়োজন করে। তার লক্ষ্য ছিল যে কোনোভাবে জেমসকে মেরে নিজের সম্মান রক্ষা করা। তবে এবার জেমসের বিরুদ্ধে কয়েকজন সৈন্য লড়াই করবে। ক্যাম্পের বাকি বন্দীরা জেমসকে উৎসাহ দিতে থাকে, কারণ তারা ভালো করেই জানে যে জেমসের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারও নেই। ঘণ্টা বাজতে শুরু হয়ে যায় জীবন মৃত্যুর লড়াই। একসাথে সব সৈন্য জেমসকে আক্রমণ করে বসে। জেমস কোনো সুযোগ না দিয়ে তার কেরামতি দেখাতে শুরু করে। এক একে সব সৈন্যকে মেরে একদম আলু ভর্তা বানিয়ে দেয়। তার ধোলাই খেয়ে অনেকে লড়াই ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। এভাবে দীর্ঘক্ষণ তাণ্ডব চালিয়ে জেমস সবাইকে নকডাউন করে দেয়। অন্যদিকে ইতো দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়ে জেমসের উপর প্রচণ্ড ক্ষেপে যায়। সে লড়াইয়ে হেরে যাওয়া সৈন্যদের গুলি করে মেরে ফেলে।
মূল বিষয় হল ইতো বুঝতে পেরেছিল এভাবে চলতে থাকলে অন্য বন্দীরাও জেমসের মতো প্রতিবাদ করে এই জেল থেকে পালানোর চেষ্টা করবে, তাই এর আগেই জেমসকে সাফাই করতে হবে। সবাই যখন নিজেদের সেলে ফিরে আসে, গ্যাব্রিয়েল নামের এক কয়েদি সবাইকে বলে 1 সপ্তাহ পর ওরা আমাদের অন্য ক্যাম্পে নিয়ে যাবে, যেখানে আমাদের দিয়ে গাধার মতো কাজ করানো হবে। কলিন নামের আরেক কয়েদি বলে এখান থেকে ওই ক্যাম্পের দূরত্ব 100 কিলোমিটার, তাই যারা একটু দুর্বল তাদের মাঝপথেই মেরে ফেলা হবে। এসব শুনে জেমস জানায় আমাদের দ্রুত পালাতে হবে, হাতে আর বেশি সময় নেই। সে তখন জানায় সবার আগে তাদের একটি রেডিও জোগাড় করতে হবে। এরপর সেই রেডিওর সাহায্যে নিজেদের দেশের মিলিটারি বেজের সাথে যোগাযোগ করতে পারলে এই জেল থেকে বের হওয়া মাত্রই তারা আমাদের রেস্কিউ করবে। পরদিন প্ল্যান অনুযায়ী কিছু বন্দী ইচ্ছে করে নিজেদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেয়। গার্ডেরা যখন তাদের থামাতে আসে, সেই সুযোগে জেমস ওয়াচ টাওয়ার থেকে রেডিও চুরি করে, কিন্তু পথেই একজন সৈন্য তার সামনে এসে পড়ে। জেমস তখন দ্রুত রেডিওটা বস্তার ভেতরে লুকিয়ে ফেলে। এরপর সবাই মিলে সাবধানে রেডিওটা তাদের সেলের ভেতরে নিয়ে আসে। পরদিন ইতো সব বন্দীকে একসাথে করে জানায় তোমাদের মধ্যে কয়েকজন ক্যাম্পের নিয়ম ভেঙেছ, তাই এর একমাত্র শাস্তি হবে মৃত্যু। ইতো তখন এক একজনকে ধরে সবার সামনে গুলি করে হত্যা করে। এরপর ইতো সবাইকে হুঁশিয়ার করে বলে পরবর্তীতে যারা এই ক্যাম্পের নিয়ম মানবে না তাদের পরিণতি এদের মতোই হবে। চোখের সামনে এসব দেখে বন্দী থাকা সমস্ত কয়েদির মনে ভয় কাজ করতে শুরু করে। রাতে একজন বন্দী জানায় আমরা এখানে থাকলে মৃত্যু নিশ্চিত, তাই আমাদের একবার হলেও এখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করা উচিত। সে তখন একটি গোপন রাস্তার কথা বলে, যেখান থেকে জাপানি সৈন্যদের ফাঁকি দিয়ে ক্যাম্পের বাইরে যাওয়া সম্ভব। জেমস তখন রেডিও নিয়ে সেই রাস্তা দিয়ে ক্যাম্পের বাইরে আসে। এরপর রেডিও চালু করে তাদের বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে সে কিছু মানুষের কণ্ঠ শুনতে পায় যারা নাভাজো ভাষায় কথা বলছিল। এরই মধ্যে এক সৈন্য সেলে তল্লাশি করতে আসে। এই দেখে জেমস আবার ক্যাম্পে ফিরে আসে। জেমস পরের দিন কলিন ও গ্যাব্রিয়েলকে জানায় আমেরিকানরা আমাদের কাছেই আছে, ওরা নাভাজো করে কথা বলছিল, তাই আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার কাছে বাইরে বের হওয়ার একটা প্ল্যান আছে। সে জানায় এখানে আসার সময় সে একটি গ্লাইডার প্লেন দেখেছিল, ওতে একটা হুক লাগানো আছে। যদি কোনোভাবে একটি চলন্ত প্লেনের সাথে এই হুকটি আটকে দেওয়া যায়, তবে সেই প্লেনটি তাদের গ্লাইডারটিকে টেনে নিয়ে যাবে আর তারা এই নরক থেকে মুক্তি পাবে। কিন্তু গ্যাব্রিয়েল বলে যদি প্ল্যানিংয়ে সামান্য কিছু ভুল হয় আমাদের মৃত্যু নিশ্চিত। জেমস তখন বলে জাপানিদের হাতে কাপুরুষের মতো মরার থেকে একবার চেষ্টা করা উচিত। তারা যখন কথা বলছিল এর মধ্যে একজন সোলজার এসে জেমসকে ধরে নিয়ে যায়। তাকে বেঁধে তার ওপর শুরু হয় চরম নির্যাতন। দীর্ঘ সময় ধরে মার খাওয়ার কারণে জেমসের ভেতরে আর একটুও শক্তি অবশিষ্ট ছিল না। ইতো জানায় এবার তাকে এই অবস্থাতেই মৃত্যুর গেম খেলতে হবে। তারা ভেবেছিল জেমস আহত হওয়াতে আর ফাইট করতে পারবে না, এতে তারা খুব সহজেই জেমসকে মেরে ফেলতে পারবে। কিন্তু যেই মুহূর্তে তার হাত খুলে দেওয়া হয়, জেমস হিংস্র বাঘের মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবার সে কারো প্রতি কোনো দয়া দেখায় না, এমন মার মারে যে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। এসব দেখে ইতো এতটাই রেগে যায় যে কয়েকজন কয়েদিকে নিজেই গুলি করে শুইয়ে দেয়। এরপর জেমসের চিকিৎসার জন্য তাকে জাপানিজদের মেডিকেল ক্যাম্পে পাঠানো হয়। সেখানে থালেসা নামের এক নার্সের সাথে তার পরিচয় হয়। থালেসা নিজেও এখানে বন্দী। প্রতিনিয়ত জাপানি সৈন্যরা তার ওপর অকথ্য নির্যাতন চালাত। থালেসা জানায় ইতো খবর পেয়েছে যে কোনো সময় আমেরিকান ও ব্রিটিশ সৈন্যরা তাদের ক্যাম্পে হামলা করতে পারে, আর যদি এমন কিছু হয় সে আমাদের কাউকেই জীবিত রাখবে না। এরপর জেমস তার সাথীদের কাছে ফিরে আসলে একজন কয়েদি জানায় কিছু আমেরিকান প্লেন আমাদের ক্যাম্পের উপর দিয়ে উড়ে গেছে, মনে হচ্ছে আমেরিকান সৈন্যরা খুব কাছে আছে, আমাদের যেভাবে হোক রেডিও দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু তারা জানতো সিগন্যাল পাঠালে জাপানিজরাও তা বুঝতে পারবে, তবে এছাড়া আর কোনো উপায়ও ছিল না। রাতে জেমস আর গ্যাব্রিয়েল আবার ক্যাম্প থেকে বাইরে বের হয়, কিন্তু কিছু দূর যেতেই গার্ড তাদের দেখে ফেলে। বিপদ বুঝতে পেরে তারা দ্রুত ক্যাম্পে ফিরে আসে। পরের দিন ইতো সব কয়েদিকে একত্রিত করে বলে গতরাতে কিছু কয়েদি ব্যারাক ভেঙে ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা করেছিল, এর সাথে যারা জড়িত নিজে থেকে এগিয়ে এসো। কেউ স্বীকার না করায় ইতো কলিনের ওপর টর্চার করতে শুরু করে। তা দেখে জেমস বলে আমি ক্যাম্পের বাইরে গিয়েছিলাম, কলিনকে ছেড়ে দাও। ইতো তখন শয়তানি হাসি দিয়ে একজন কয়েদিকে সামনে আনে এবং জেমসকে বলে একে নিজ হাতে খতম করে ফেলো, তাহলে তোমার বন্ধু কলিন বেঁচে যাবে। কিন্তু জেমস দুর্বল কয়েদিকে মারতে অস্বীকার করে, ফলে সেই লোকটিকে তারা সবার সামনে গুলি করে মেরে শুইয়ে দেয়। রাতে জেমস ইতোর কাছে আসে এবং অনুরোধ করে কলিনকে ছেড়ে দিতে, কিন্তু ইতো বলে সে নিয়ম ভেঙেছে, এর শাস্তি মৃত্যু। জেমস তখন রেগে গিয়ে বলে যদি সাহস থাকে তাহলে আমার সাথে নিজে লড়াই করো। কিন্তু ইতো ছিল ধূর্ত লোক, সে জেমসকে না খেপিয়ে সেখান থেকে চলে যায়। জেমস আবার তার সেলে ফিরে আসে। সিদ্ধান্ত হয় যেভাবেই হোক আজকে রাতেই তারা বেস ক্যাম্পে সিগন্যাল পাঠাবে। প্ল্যান ছিল সিগন্যালে 2-3টি নাভাজো শব্দ বলা হবে, যাতে জাপানিজরা সেগুলোর মানে খুঁজতে সময় নষ্ট করে। যখন বুঝবে শব্দগুলোর কোনো মানেই নেই, ততক্ষণে তারা এখান থেকে পালিয়ে যাবে। জেমস কয়েকজনকে সাথে নিয়ে ক্যাম্পের বাইরে আসে। তারা রেডিও অন করে সিগন্যাল পাঠাতে শুরু করে।
ভাগ্যক্রমে তাদের ফ্রিকোয়েন্সি আমেরিকানদের সাথে কানেক্টেড হয়ে যায়। গ্যাব্রিয়েল তখন সংকেত দিয়ে বলে, গ্লাইডার গ্লাইডার, নো মোটর, ইস্ট 27 ডিগ্রি, এবং সাথে কিছু নাভাজো ভাষায় কথা বলছিল। অপর দিক থেকে তাদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এরপর তারা ক্যাম্পে ফিরে আসলে হঠাৎ গার্ডরা এসে তাদের ধরে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর দেখা যায় চারিদিকে তাণ্ডব শুরু হয়ে গেছে। আমেরিকানরা জাপানিজ ক্যাম্পে বোমা মেরেছে। জাপানিজরা বিপদ বুঝে বন্দি কয়েদিদের মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। থালেসা জেমসের হাত খুলে জানায়, তোমাদের ধরার পরপরই ক্যাম্পে হামলা হয়েছে। তারা বাইরে বের হয়ে দেখে পুরো ক্যাম্প ধ্বংস। যারা পালানোর চেষ্টা করছে তাদের সোজা গুলি করে মারা হচ্ছে। ঠিক তখনই আকাশ থেকে বিশাল বোমা পড়ে, গার্ডরা উড়ে যায়। জেমস তখন ইতোর ক্যাম্পে ঢোকে। ইতো তার অপেক্ষায় ছিল। দুজনে একে অপরকে দেখে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। তবে জেমসের শক্তির কাছে ইতো বেশিক্ষণ টিকতে পারে না। তার আঘাতে ইতোর তরবারি ছুটে যায়। জেমস তাকে মারতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে ইতোকে মারে না। গ্যাব্রিয়েল এসে জানায়, আমাদের জন্য প্লেন চলে এসেছে। দুজনে তখন দ্রুত সেদিকেই যেতে শুরু করে। এই দেখে ক্যাপ্টেন তাদের গুলি করতে চায়, কিন্তু ইতো তাকে বাধা দেয়। আমরা তার চোখে পরাজয় আর লজ্জা স্পষ্ট দেখতে পাই। এদিকে তারা সবাই গ্লাইডারের কাছে পৌঁছায়। এরপর সবাই ভেতরে বসে। একটি আমেরিকান ফাইটার প্লেন গ্লাইডারের ঠিক উপর দিয়ে আসে। পাইলট প্লেন থেকে একটি হুক নিচে ফেলে দিলে তারা গ্লাইডারের হুকের সাথে আটকে দেয়। ফাইনালি প্লেন তাদের হাওয়ায় উঠিয়ে দেয়, আর তারা এই নরক থেকে মুক্তি পায়। এবার সিন চলে আসে বর্তমান সময়ে, যা ভিডিওর শুরুতে আমরা দেখেছিলাম। জেমস এখানে ইতোর খোঁজে এসেছিল, কিন্তু তার ছেলে জানায় তিনি আর বেঁচে নেই। এরপর সে জেমসের সেই আর্মি ব্যাচটা তাকে ফিরিয়ে দিয়ে বলে, বাবা এটাকে সবসময় সামনে রেখে দিতেন, এই আশায় যে তুমি একদিন সেটা নিতে আসবে। সবশেষে দুজন মাথা ঝুঁকিয়ে জাপানিজ নিয়মে একে অপরকে সম্মান জানায়। আর এভাবেই এই গল্প শেষ হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে জানাবেন।